হ্যালো এভরিওয়ান। সো লাস্ট ক্লাসে আমরা অলরেডি রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশন জিনিসগুলা ডিটেল ওয়েতে কাভার করছি। ওগুলা আবার আমাদের চ্যাপ্টার 12-এর মধ্যে আরেকবার আসবে। হ্যাঁ, সো এখন আজকে আমাদের শুধু একটা শর্ট ভিডিও হবে ডপলার ইফেক্টের উপর। সো হোয়াট ইজ ডপলার ইফেক্ট? যে তোমরা সবাই ডপলার ইফেক্ট জিনিসটা অবজার্ভ করছো, কিন্তু নাম অনেকজন নাও জানতে পারো এরকম। এটা তোমরা স্ট্যান্ডার্ড এইটিও পড়ে আসছো। সো বেসিক্যালি ইটস লাইক যে তুমি মনে করো যে একটা রাস্তায় তুমি গাড়ির জন্য ওয়েট করতেছো। হ্যাঁ, তুমি এই রাস্তায় গাড়ির জন্য বা রিক্সার জন্য ওয়েট করতেছো, দাঁড়ায় আছো তুমি। এখন একটা অ্যাম্বুলেন্স সাইরেন বাজাইতে বাজাইতে, হ্যাঁ, একটা অ্যাম্বুলেন্স কী করতেছে, সাইরেন বাজাইতে বাজাইতে তোমার কাছে আসতেছে। সো ফার্স্টে তোমার কাছে এরকম সাইরেনটার আওয়াজটা, সাইরেন যেটা বাজতেছে সাইরেনটার কিন্তু ফ্রিকোয়েন্সি ফিক্সড আছে। গাড়ির ভিতরে যারা আছে তাদের কাছে কিন্তু কোনো চেঞ্জ মনে হয় না, কিন্তু তুমি তো গাড়ির বাইরে, তুমি তো রাস্তার একটা মোড়ে দাঁড়ায় আছো, যে ওখান থেকে তুমি রিক্সা বা কোনো একটা গাড়ির জন্য ওয়েট করতেছো। সো যখন নাকি ওই অ্যাম্বুলেন্সটা আসতেছে, ওই সাইরেনটা কি হয়, প্যাঁ পো প্যাঁ পো প্যাঁ পো, যখন নাকি একদম কাছে চলে আসে, হ্যাঁ, তখন যা মনে হয় কি আমাদের সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে গেছে, তখন যা আমাদের কানে অনেক বেশি লাগে না সাউন্ডটা। হ্যাঁ, যখন নাকি অনেক কাছে চলে আসে তখন আমাদের কাছে কি মনে হয়, যে যত কাছে আসতেছে তত মনে হয় কি হইতেছে, ফ্রিকোয়েন্সি বাড়তেছে। হ্যাঁ, যত কাছে আসতেছে তত মনে হয় যে ফ্রিকোয়েন্সি বাড়তেছে। আর যখন নাকি দূরে চলে যায় তখন কি হয়, যখন নাকি দূরে চলে যায় তখন মনে হয় যে সাউন্ডটা আস্তে আস্তে ফ্রিকোয়েন্সি কমে যাইতেছে, প্যাঁ পো প্যাঁ পো, এরকম আস্তে আস্তে তার ফ্রিকোয়েন্সিটা কমে যায়, যে পার ইউনিট টাইমে সাউন্ড কম আসতেছে আমাদের কাছে, এরকম। ওকে, সো তাহলে যখন নাকি কোনো একটা অবজেক্ট কাছে আসে তখন কি হয়, ফ্রিকোয়েন্সি বাড়ে। যখন নাকি কোনো একটা অবজেক্ট দূরে চলে যায় তখন কি হয়, ফ্রিকোয়েন্সি কমে যায়। সো এই জিনিসটাই অ্যাকচুয়ালি আমাদের ডপলার ইফেক্ট। হ্যাঁ, ডপলার ইফেক্ট অ্যাকচুয়ালি জিনিসটা কি, যদি আমরা ডেফিনেশনটা লিখি, ইট ইজ দ্য অ্যাপারেন্ট চেঞ্জ। অ্যাপারেন্ট ব্যাপারটা, অ্যাপারেন্ট হলো আমাদের কাছে মনে হয় যে চেঞ্জ হচ্ছে। ওকে, ইট ইজ দ্য অ্যাপারেন্ট চেঞ্জ in frequency and wavelength. Apparent change in frequency and wavelength of a wave when there is a relative motion. রিলেটিভ মানে কি, রিলেটিভ মানে আত্মীয় স্বজন হয়, ওইটাও হয়, কিন্তু এইখানের জন্য রিলেটিভ মানে কি, একটা রেসপেক্টে আরেকটা, একটা রেসপেক্টে আরেকটা মানে কি, ওটা বলতেছি একটু পরে। হ্যাঁ, রিলেটিভ মোশন বিটুইন দ্য সোর্স অ্যান্ড অবজারভার, the source and observer or receiver আর কি। হ্যাঁ, সরি, অবজারভার আর রিসিভার। অলরাইট, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে রিলেটিভ মোশন বিটুইন দ্য সোর্স অ্যান্ড অবজারভার, এটার মানে কি, এটার মানে হলো সোর্স অফ দ্য ওয়েভ অ্যান্ড ওই ওয়েভটাকে রিসিভ যে করতেছে সে, ওকে, যে রিসিভ করতেছে সে হলো অবজারভার, আর যে অ্যাকচুয়ালি ওয়েভটা ক্রিয়েট করতেছে ওইটা হলো সোর্স। তো এখন সোর্স আর অবজারভারের মাঝখানে যদি একটা রিলেটিভ মোশন থাকে, রিলেটিভ মানে কি, একজনের রেসপেক্টে আরেকজন মুভ করতেছে, এরকম। তোমাদেরকে রিলেটিভ ব্যাপারটা বুঝাই, যে তুমি এখানে স্টেশনারি দাঁড়ায় আছো, একটা অবজেক্ট এই দিক দিয়ে মুভ করতেছে অ্যাট ভেলোসিটির ভ্যালু দিয়ে দেই তাহলে বুঝবা, অ্যাট 10 মিটার পার সেকেন্ড। তুমি কিসে আসো, তোমার ভেলোসিটি হলো 0 মিটার পার সেকেন্ড, ওর ভেলোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড। সো তাহলে তোমার আর ওর মধ্যে রিলেটিভ ভেলোসিটি কত, 10 মিটার পার সেকেন্ড। ওকে, এখানে রিলেটিভ মোশনটা কত, 10 মিটার পার সেকেন্ড। এখন তুমি সামনের দিকে হাঁটতেছো, ওকে, ইউ আর গোয়িং দিস ওয়ে অ্যাট
2 মিটার পার সেকেন্ড, ওকে, অ্যান্ড এই অবজেক্টটা এইদিকে ওই 10 মিটার পার সেকেন্ড ছিল, 10 মিটার পার সেকেন্ডেই যাচ্ছে। এখন রিলেটিভ মোশনের ভ্যালুটা কত এখানের জন্য লিখে রাখি। এখানে কত ছিল? রিলেটিভ ভেলোসিটি ইজ 10 মিটার পার সেকেন্ড, ওকে। এখন তুমি কি করতেছো? ইউ আর অলসো মুভিং টুয়ার্ডস রাইট অ্যাট 2 মিটার পার সেকেন্ড, বাট দ্য অবজেক্ট ইজ মুভিং টুয়ার্ডস রাইট অ্যাট 10 মিটার পার সেকেন্ড। সো তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে নিজের মোশনটা কখনো নিজের কাছে মনে হয় না, বুঝছো? নিজেকে কখনো মনে হয় না কেউ মোশনে আছে। নিজেকে সবসময় মানুষজন কি চিন্তা করে? রেস্টে চিন্তা করে। সো তাহলে তোমার কাছে মনে হবে কি তুমি স্টেশনারি আসো তোমার রেসপেক্টে, হ্যাঁ, তোমার পার্সপেক্টিভে গাড়িটা অ্যাকচুয়ালি মুভ করতেছে অ্যাট 8 মিটার পার সেকেন্ড, ওকে। সো তাহলে এখানের জন্য রিলেটিভ ভেলোসিটিটা কত হবে? তোমার কাছে মনে হবে যে তুমি তো রেস্টে আসো, সো তাহলে তুমি যে 2 মিটার পার সেকেন্ড অ্যাকচুয়ালি মুভ করতেছো, ওই 2 মিটার পার সেকেন্ড অফ দ্য কার তোমার কাছে মনে হবে না, ওকে। সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, যে এখানের জন্য রিলেটিভ ভেলোসিটিটা হবে 8 মিটার পার সেকেন্ড। এখানের জন্য রিলেটিভ ভেলোসিটিটা হবে 8 মিটার পার সেকেন্ড। এই জিনিসটা আরেকটা, এইটা শুনে যদি কনফিউজড হয়ে যাও, তোমাকে আরেকটা জিনিস বলি। মনে করো তুমি বাসে উঠছো অর তুমি গাড়িতে উঠছো, এখন তুমি উইন্ডোর পাশে, হ্যাঁ, উইন্ডোর পাশ দিয়ে যে জানালার বাইরে দিয়ে তুমি তাকায় আসো, হ্যাঁ। এখন গাড়িটা অনেক স্পিডে মুভ করতেছে। এখন তোমার কাছে তুমি যেই গাছ, মনে করো গ্রাম এলাকার দিকে এরকম বাস চলতেছে, তো এখন একটা গাছ, হ্যাঁ, গাছ একটা তুমি পাশ থেকে অবজার্ভ করতেছিলে, তুমি দেখবা কি গাছটা হঠাৎ করে মনে হয় পিছে চলে যেতেছে, কিন্তু গাছ তো অ্যাকচুয়ালি পিছে যায় নাই, গাছ তো অ্যাকচুয়ালি রেস্টেই আছে। তুমি অ্যাকচুয়ালি কি করছো? তুমি অ্যাকচুয়ালি সামনে চলে গেছো। তোমার বাস কি করতেছে? সামনের দিকে চলে গেছে, কিন্তু তোমার কাছে মনে হবে কি তুমি তোমার জায়গাতেই আসো, গাছটা মনে হয় মুভ করতেছে, গাছটা মনে হয় পিছের দিকে চলে গেছে, এরকম মনে হয়। সো এই জিনিসটা হলো রিলেটিভিটি, যে তোমার কাছে নিজেকে রেস্টে রেখে নিজেকে স্টেশনারি ভেবে আরেকজন কি করতেছে ওই জিনিসটা মনে হয়। যে মনে করো তুমি ওরকম মনে করো বাসে আসো, এখন একজন সাইকেল চালায়, বাস যেদিকে যাইতেছে সাইকেল চালাও একজন ওইদিকে যাইতেছে, কিন্তু সাইকেলের স্পিড হলো বাসের স্পিডের থেকে কম। তো তুমি তো বাসের মধ্যে আসো, তোমার কাছে তো মনে হবে না তুমি মুভ করতেছো, কিন্তু তোমার কাছে দেখে কি মনে হবে? মনে হবে যে সাইকেলওয়ালাটা মনে হয় পিছে চলে গেছে, না, সাইকেলওয়ালাটা মনে হয় পিছের দিকে সাইকেল চালাইতেছে, এর জন্য সে পিছে চলে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তো সাইকেলওয়ালা সামনের দিকে চালাইতেছে। সো তাহলে তোমার কাছে কেন মনে হলো যে সাইকেলওয়ালাটা পিছে চলে গেছে? বিকজ সাইকেলের ভেলোসিটিটা তোমার বাসের ভেলোসিটি থেকে কম। সো তাহলে তুমি নিজেকে স্টেশনারি ভেবে সাইকেলওয়ালাকে কি ভাবছো? তুমি নিজেকে স্টেশনারি ভেবে সাইকেলওয়ালাকে ভাবছো সে মনে হয় পিছে চলে যাইতেছে। এইখানের জন্য সেম কথা, যে দেখো এই যে এই গাড়িতে যে 10 মিটার পার সেকেন্ডে মুভ করতেছে, এই গাড়িতে যদি কোনো একজন মানুষ থাকে, সে যদি উইন্ডো সিট থেকে তোমাকে অবজার্ভ করে, হ্যাঁ, সে যদি উইন্ডো সিট থেকে তোমাকে অবজার্ভ করে, কি দেখবে? সে দেখবে যে তুমি মনে হয় পিছে চলে গেছো, কিন্তু তুমি তো আর লেফটে হাঁটতেছো না, কিন্তু তোমার ভেলোসিটিটা গাড়ির ভেলোসিটি থেকে কম, তো এর জন্য তার কাছে কি মনে হবে? তার কাছে মনে হবে যে তুমি কি করতেছো? পিছে চলে যাইতেছো। সো দিস ইজ হোয়াট রিলেটিভিটি ইজ অ্যাবাউট। অ্যান্ড লাস্ট একটা এক্সাম্পল দেই, যে অবজেক্টটা 10 মিটার পার সেকেন্ডের সামনের দিকে যাইতেছে, তুমি উল্টা দিকে হাঁটতেছো, হ্যাঁ। নাও ইউ আর মুভিং টুয়ার্ডস লেফট অ্যাট 2 মিটার পার সেকেন্ড। সো এখন তোমার কাছে কি মনে হবে? এখন তোমার কাছে মনে হবে যে গাড়িটার ভেলোসিটি মনে হয় আরও বেড়ে গেছে, গাড়ি মনে হয় আরও তাড়াতাড়ি টুয়ার্ডস রাইট যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি তো তাড়াতাড়ি টুয়ার্ডস রাইট যাচ্ছে না। তুমি গাড়ির অপোজিট ডিরেকশনে যাইতেছো দেখে গাড়িটা কি করতেছে? তোমার পাশ দিয়ে তাড়াতাড়ি ট্রাভেল করে চলে গেছে। তুমি যদি গাড়ি যেদিকে মুভ করতেছো ওইদিকে যাইতা, তো তাইলে পরে কি হইতো? গাড়ি যেদিকে যাইতেছে তুমি ওইদিকে গেলে তখন রিলেটিভ ভেলোসিটি কমে যাইতো। এখন গাড়ি যেদিকে মুভ করতেছো তুমি কি করতেছো? তার অপোজিট ডিরেকশনে মুভ করতেছো, হ্যাঁ, তুমি গাড়িটার অপোজিট ডিরেকশনে মুভ করতেছো। সে এর জন্য তোমার কাছে কি মনে হয়? এর জন্য তোমার কাছে মনে হয় যে গাড়িটা মনে হয় আরও বেশি স্পিডে টুয়ার্ডস রাইট মুভ করতেছে। তোমার নিজেকে অলওয়েজ কি মনে হয়? নিজেকে অলওয়েজ মানুষের কাছে স্টেশনারি মনে হয়, ওকে। সো তাহলে এখানের জন্য লিখে রাখি, এখানে কি, এখানে রিলেটিভ ভেলোসিটিটা হবে 12 মিটার পার সেকেন্ড। যে তোমার নিজের ভেলোসিটি ধরবা 0,
তো তোমার রেসপেক্টে ওই গাড়িটা কত স্পিডে মুভ করতেছে ওইটাই মনে হবে তোমার কাছে, এর জন্যই কথাটা বলি রিলেটিভ। হ্যাঁ, সো এইটা অ্যান্ড রিলেটিভ ভেলোসিটিকে জিরো হয় না? ইয়েস, অফকোর্স হয়। কখন? গাড়িটা সামনে মুভ করতেছে 10 মিটার পার সেকেন্ডে, তুমিও যদি সামনের দিকে মুভ করো 10 মিটার পার সেকেন্ডে, সো এখন তোমার কাছে কি মনে হবে? তোমার কাছে মনে হবে যে গাড়িটা মনে হয় মুভ করতেছে না, গাড়িটা মনে হয় রেস্টে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তো কেউই রেস্টে নাই, দোনোজনই সেম ভেলোসিটিতে সেম ডিরেকশনে যাচ্ছ। তো এর জন্য তোমাদের কাছে কি মনে হইতেছে? এর জন্য তোমাদের কাছে মনে হইতেছে একজনের রেসপেক্টে আরেকজনের পজিশন চেঞ্জ হচ্ছে না। সো এর জন্য এখানে রিলেটিভ ভেলোসিটি কত মনে হবে? এইখানে রিলেটিভ ভেলোসিটি মনে হবে 0। ওকে, এখানে রিলেটিভ ভেলোসিটি মনে হবে কত? 0। সো আই হোপ রিলেটিভ ভেলোসিটি টার্মটা তোমাদের এখন ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমি যেটা বলতেছিলাম ডপলার ইফেক্টের কথা, যে ইট ইজ দ্য অ্যাপারেন্ট চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থ অফ আ ওয়েভ। কখন? ওয়েন দেয়ার ইজ আ রিলেটিভ মোশন। হ্যাঁ, ওয়েন দেয়ার ইজ আ রিলেটিভ মোশন বিটুইন দ্য সোর্স অ্যান্ড অবজারভার অফ দ্য ওয়েভ। হ্যাঁ, ওই সোর্স আর অবজারভারের মধ্যে যদি এরকম একটা রিলেটিভ ভেলোসিটি থাকে আর রিলেটিভ মোশন থাকে, হ্যাঁ, রিলেটিভ ভেলোসিটি থাকা মানে রিলেটিভ মোশন থাকে, তো তার মানে সোর্স স্টেশনারি আছে, অবজেক্টটা মুভ কি বল অবজারভার মুভ করতেছে, অর অবজারভার স্টেশনারি আছে, সোর্স মুভ করতেছে, অর অবজারভার আর সোর্স দোনোজনই মুভ করতেছে, কিন্তু দোনোজনের ভেলোসিটি আলাদা বা দোনোজনের ডিরেকশন আলাদা। সো তাহলে কি তাদের মধ্যে একটা রিলেটিভ মোশন থাকবে। ওকে, তাহলে তখন তাদের মধ্যে কি থাকবে? একটা রিলেটিভ মোশন থাকবে। তো এখন তাদের মধ্যে যদি একটা রিলেটিভ মোশন থাকে, সো তাহলে কি হয়? তাদের মধ্যে যদি একটা রিলেটিভ মোশন থাকে তখন আমাদের ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থের মধ্যে চেঞ্জ আসে। ফ্রিকোয়েন্সি অ্যান্ড ওয়েভলেন্থের মধ্যে কি আসে? চেঞ্জ আসে। যে এখানের মধ্যে ব্যাপারটা হলো এরকম যে উই নো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, হ্যাঁ, ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয়, সো তাহলে ফ্রিকোয়েন্সি বাড়লে ওয়েভলেন্থ কমবে। ওকে, সো এখানের জন্য কি লিখব? ওয়েন ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট, when velocity is constant, when velocity is constant, if frequency, if f increases, if f increases, lambda decreases. If f increases, lambda decreases, আর if f decreases, then তাহলে কি হবে? উল্টাটা, ল্যামডা ইনক্রিজেস। সো তাহলে তারা কি ইনভার্সলি প্রপোর্শনাল। ভেলোসিটি অফ দ্য ওয়েভ যদি কনস্ট্যান্ট থাকে, সো তাহলে ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হবে। সো এতটুকু পর্যন্ত ব্যাপারটা গেল। তোমাদেরকে একটা জিআইএফ দেখায় যে অ্যাকচুয়ালি ওখানের মধ্যে ডপলার ইফেক্টটা সুন্দর মতো দেখানো আছে। আমি কি বলছিলাম? এখানের মধ্যে দেখো, এটা একটা স্টেটমেন্ট লেখার পরে দেন তোমাদেরকে ওটা শো করতেছি। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি? ওয়েন দ্য রিলেটিভ মোশন, এইগুলা প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জিনিসে নোট ডাউন করতে হবে। ওকে, ওয়েন দ্য রিলেটিভ মোশন, when the relative motion is towards each other, when the relative motion is towards each other, towards what important, when the relative motion is towards each other, the wavelength decreases. ওকে, যে কাছাকাছি আসলে ওয়েভলেন্থটা কমে যায়, তো তাহলে ওয়েভলেন্থ কমলে ফ্রিকোয়েন্সি কী হবে? বাড়বে। এই যে ওয়েভলেন্থ যদি কমে ফ্রিকোয়েন্সি বাড়ে। সো তাহলে এটা লিখতেছি, ওয়েভলেন্থ ডিক্রিজেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস। wavelength decreases and frequency increases. So these are the important terms. Wavelength decreases and frequency increases. তো তাহলে এই জিনিসটাকে
এই যে এটা হয় কি হয় যখন নাকি সোর্স অ্যান্ড অবজারভার অফ দ্য ওয়েভ টুয়ার্ডস ইচ আদার মুভ করে, যে সোর্স স্টেশনারি আছে, অবজারভারটা সোর্সের কাছে আসতেছে, অর অবজারভার স্টেশনারি আছে, সোর্সটা অবজারভারের কাছে যাচ্ছে, ঠিক আছে, অর দোনোজনের দিকে মুভ করতেছে। সো তাহলে কি হবে, ওয়েভলেন্থ কমে যাবে, ফ্রিকোয়েন্সি বেড়ে যাবে। এই যে ব্যাপারটা হয়, ফ্রিকোয়েন্সি বাড়তেছে ওয়েভলেন্থ কমতেছে, এই জিনিসটাকে আমরা বলি ব্লু শিফট। হ্যাঁ, দিস ইজ নোন অ্যাজ ব্লু শিফট। ওকে, এটাকে আমরা কি বলি, ব্লু শিফট বলি। কেন ব্লু শিফট বলি এটার রিজনিং আছে, একটু পরে বলতেছি। ওকে, সো এখন এটা একটা জিনিস লিখলাম, এটা অনেক ইম্পর্টেন্ট জানা। এন্ড আর একটা জিনিস, ওয়েন দ্য রিলেটিভ মোশন, কি করলাম, ওকে, ওয়েন দ্য রিলেটিভ মোশন is away from each other, each other, তখন কি হবে, উল্টা জিনিসটা, তখন ওয়েভলেন্থ বাড়বে, the wavelength increases and frequency decreases, এখন এটাকে আমরা কি বলি, দিস ইজ নোন অ্যাজ, দাঁড়াও ওই জিনিসটা আন্ডারলাইন করে রাখি, ওয়েভলেন্থ ইনক্রিজেস অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডিক্রিজেস, দিস ইজ নোন অ্যাজ রেড শিফট, রেড শিফট। কেন ব্লু শিফট বলেন, কেন রেড শিফট বলে, এটার রিজনিং আছে, এটা বলতেছে এখনই। ওকে, সো ফার্স্টে আমরা ওই জিআইএফটা দেখে নেই। কি দেখছি এখানে মধ্যে আমরা, যে যখন টুয়ার্ডস ইচ আদার মুভ করবে তখন ওয়েভলেন্থ কমবে, ফ্রিকোয়েন্সি বাড়বে। ওকে, আর যখন অ্যাওয়ে ফ্রম ইচ আদার মুভ করবে তখন কি হবে, ফ্রিকোয়েন্সি, অ্যাওয়ে ফ্রম ইচ আদার মুভ করলে ফ্রিকোয়েন্সি কমে যাবে অ্যান্ড ওয়েভলেন্থ বাড়বে। ওকে, সো লেটস সি দ্য জিআইএফ অ্যান্ড ইফ দিস মেক্স সেন্স। সো এখন এখানের মধ্যে দেখো, তো এখন এখানের মধ্যে কাজটা কি খেয়াল করো, যে এখানের মধ্যে দেখতেছো সোর্সটা যে অবজারভারের কাছে যাচ্ছে, ফ্রন্ট অবজারভার আর ব্যাক অবজারভার লেখা দেখছো, ফ্রন্ট অবজারভার অ্যান্ড ব্যাক অবজারভার। সো সোর্সটা ফ্রন্ট অবজারভারের দিকে যাচ্ছে আর ব্যাক অবজারভারের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সো এখন এখানে দেখো সোর্সটা যত ফ্রন্ট অবজারভারের কাছে যাচ্ছে ওখানে দেখছো ওয়েভলেন্থ কমে যাইতেছে না, দেখছো লাইনগুলির স্পেসিং কম না, এই যে লাইনগুলি ওগুলোর স্পেসিং কি হইতেছে, কমে যাইতেছে। আর ব্যাক অবজারভারের দিকে লাইনগুলার স্পেসিং আরও বেড়ে যাইতেছে। সো তাহলে ওখানে কি ওয়েভলেন্থ বাড়তেছে। সো ব্যাক অবজারভারের কাছ থেকে দূরে সরে যাইতেছে। সো ব্যাক অবজারভারের কাছ থেকে দূরে সরে গেলে তখন ওখানে কি ওইটার ওয়েভলেন্থ বেড়ে যাইতেছে, ফ্রিকোয়েন্সি কমে যাইতেছে। আর ফ্রন্ট অবজারভারের কাছে আসতেছে। সো ফ্রন্ট অবজারভারের কাছে আসলে কি হবে, ফ্রন্ট অবজারভারের কাছে আসলে তখন তার ওয়েভলেন্থ কমে যাইতেছে, তো তার মানে ওখানে ফ্রিকোয়েন্সি কি করবে, বাড়বে। ওকে, সো এই জিআইএফ দেখে আই হোপ তোমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে আমরা যেটা দেখতেছিলাম, হ্যাঁ আমরা এখানের মধ্যে বেসিক্যালি যেটা দেখতেছিলাম যে টুয়ার্ডস ইচ আদার মুভ করলে তখন ওয়েভলেন্থ কমবে, ফ্রিকোয়েন্সি বাড়বে। ওইটা আমরা দেখলাম ওই জিআইএফে ওই জিনিসটা কীভাবে হয়। ওকে, তো এখন এই জিনিসটার কাজটা কি দেখো, যে কেন ব্লু শিফট আর কেন রেড শিফট বললাম। হ্যাঁ, যে আমরা জানি হোয়াইট কালার, হ্যাঁ হোয়াইট অ্যাকচুয়ালি কোনো কালার না, ইট ইজ আ কম্বিনেশন অফ 7 রেইনবো কালার্স, রাইট? রেড, orange, yellow, green, blue,
ব্লুটা ব্লু দিয়ে লিখি, ব্লু, ইন্ডিগো অ্যান্ড ভায়োলেট। ওকে, সো এখন এই যে আমরা কালারগুলি লিখলাম, এই কালারগুলি কিন্তু একটা সার্টেন প্যাটার্নে লিখছি। কি প্যাটার্ন? যে রেডের ফ্রিকোয়েন্সি কম অ্যান্ড ওয়েভলেন্থ বেশি। হ্যাঁ, রেড কালারের ফ্রিকোয়েন্সি কম আর ওয়েভলেন্থ বেশি। আর যত রেড থেকে আমরা এইদিকে যাব, রেড থেকে যত ভায়োলেটের দিকে যাব, তত ফ্রিকোয়েন্সি বাড়বে অ্যান্ড ওয়েভলেন্থ কমবে। হ্যাঁ, কি হবে? ফ্রিকোয়েন্সি বাড়বে অ্যান্ড ওয়েভলেন্থ কমবে। সো তাহলে ব্লু কালারের ফ্রিকোয়েন্সি বেশি অ্যান্ড ওয়েভলেন্থ কি থাকে? কম থাকে। ওকে, এখানে এই জিনিসটা যে আমরা আঁকছি, এটা আমরা নেক্সট চ্যাপ্টারে আবার পড়বো। যে স্যাটারডেতে বলছেন একটা বড় ভিডিও দিব, ওখানের মধ্যে এটা আবার থাকবে যে ভিজিবল লাইটের মধ্যে এই 7টা কালার থাকে অ্যান্ড এই 7টা কালারের আমাদের ওয়েভলেন্থের ভ্যালু আছে। হ্যাঁ, যে এখানের মধ্যে ওয়েভলেন্থের ভ্যালু আছে। সো ওইটা দিয়ে আমরা কয়টা কাজ করব। ওকে, সো এখন এখানের মধ্যে কাজটা কি, যে কি বললাম, red, orange, yellow, green, blue, indigo, violet, these are rainbow colors and arranged in an order. ওই যে অ্যারোটা দিছে ওইদিকে কি, ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি, ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি। সো তাহলে কি হবে? ডিক্রিজিং ওয়েভলেন্থ। ওকে, ইনক্রিজিং ফ্রিকোয়েন্সি মানে ডিক্রিজিং ওয়েভলেন্থ। সো তারা ভায়োলেট শিফট কেন নাম দেয় না, ওইটা সায়েন্টিস্টরাই ভালো জানে, যে ওদের ভায়োলেট ওয়ার্ডটা পছন্দ হয় নাই। হ্যাঁ, ব্লু ওয়ার্ডটা পছন্দ হয়েছে, সো এর জন্য ব্লু দিছে। সো এখন এখানে দেখো রেডের জন্য কি, ফ্রিকোয়েন্সি কম ওয়েভলেন্থ বেশি। দেখছো, এই যে দেখো ওয়েভলেন্থ বেশি ফ্রিকোয়েন্সি কম, তো এটার নাম হলো রেড শিফট, মানে রেডের দিকে শিফট হয়ে যাচ্ছে। আর ওয়েভলেন্থ কম ফ্রিকোয়েন্সি বেশি, ওইটার জন্য এটার নাম কি দিছে? ব্লু শিফট দিছে। যে ওয়েভলেন্থ কম ফ্রিকোয়েন্সি বেশি, বুঝছো? সো তাহলে রেড শিফট অ্যান্ড ব্লু শিফট নামগুলো দেওয়ার মানে কি, এইগুলা এখান থেকে আমরা দেখে নিলাম। ওকে, সো তার মানে কি, ডপলার ইফেক্ট বেসিক্যালি কি জিনিস, যখন নাকি সোর্স অফ আ ওয়েভ অ্যান্ড অবজারভার অফ দ্য ওয়েভের মধ্যে কোনো একটা রিলেটিভ মোশন থাকবে, তখন কি হবে? সোর্স অফ দ্য ওয়েভ অ্যান্ড অবজারভার অফ দ্য ওয়েভের মধ্যে রিলেটিভ মোশন থাকলে তখন ডপলার ইফেক্ট হবে। ডপলার ইফেক্ট জিনিসটা কি, যে ইদার ফ্রিকোয়েন্সি বাড়বে আর কমবে। ফ্রিকোয়েন্সি বাড়লে ওটাকে বলবো ব্লু শিফট, ফ্রিকোয়েন্সি কমে গেলে ওটাকে বলবো রেড শিফট। এইটা দিয়ে আমাদের অ্যাস্ট্রোফিজিক্স চ্যাপ্টারেও আরও কতগুলি কাজ আছে। এটা তো আমরা সাউন্ড ওয়েভ দিয়ে এক্সাম্পল দিলাম, লাইট ওয়েভ আর যে কোনো ওয়েভেরই এরকম ডপলার ইফেক্ট হয়। ওকে, অ্যাস্ট্রোফিজিক্স চ্যাপ্টারের মধ্যে আমরা এইটা নিয়ে আবার ডিসকাস করবো আরও এলাবোরেটলি, যে এই ডপলার ইফেক্ট ইউজ করে আমরা অনেক মজার কাজ করতে পারি। ডপলার ইফেক্ট ইউজ করে আমরা বের করতে পারি যে কোনো গ্যালাক্সি কত স্পিডে মুভ করতেছে। দেন এয়ারপোর্টে প্লেন যে আসে আর প্লেন যে চলে যায়, কোন প্লেন কত স্পিডে আমাদের কাছে আসতেছে, কোন প্লেন কত স্পিডে আমাদের কাছ থেকে দূরে সরে যাইতেছে, এইসব জিনিসও আমরা ডপলার ইফেক্ট দিয়ে ক্যালকুলেশন করে বের করতে পারি। ওকে, সো তাহলে এইগুলা রিলেটেড পড়ালেখা আমাদের অ্যাস্ট্রোফিজিক্সে আবার আসবে। সো দ্যাটস ইট ফর টুডে।